বিষণ্ণ বিদায় মঞ্চে রেকর্ডের আশা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ৩৮তম দিনে আজকে সেমিফাইনালে যাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে তারাই এখন মুখোমুখি হবে আজকের ম্যাচে বিশ্বখ্যাত দুই দল ফ্রান্স এবং ইংল্যান্ড। এবং স্বাভাবিকভাবেই এই ম্যাচটি খেলার ব্যাপারে তো কারোই আগ্রহ ছিল না, একরকম বাধ্য হয়ে তৃতীয় স্থানের নির্ধারণী ম্যাচটি খেলতে হচ্ছে। তবে খেলা যে দুর্দান্ত হবে সেই বিষয়ে তো কোনো সন্দেহই নেই একেবারে। এবং এই খেলাটা আরও একটি বিষয়ের কারণে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গোল্ডেন বুট কে জিতবেন। কারণ এমবাপ্পে ২-৩টা গোল করে গোল্ডেন বুট কিন্তু নিশ্চিত করে ফেলতে পারেন। সেই লড়াইটাও কিন্তু আমরা দেখবো এই ম্যাচের মধ্যে দিয়ে। এবং গোলের সংখ্যায় হ্যারি কেইন এবং বেলিংহাম তারাও আছেন, তাদের হিসেবটা কি দাঁড়াবে, গোল্ডেন বুট কার হাতে উঠছে সেটা দেখার অপেক্ষা থেকেই যাচ্ছে। আচ্ছা, সেই সব তো থাকছে। আমি একটু মঞ্জুর ভাই আপনার কাছে জানতে চাই, আপনি আসলে আজকের ম্যাচে কোন দল? কারণ এই দলগুলোতে আপনি এর আগে প্রত্যেকটা দলকে ইন্ডিভিজুয়ালি সাপোর্ট করে এসেছেন। এটা তো বলা মুশকিল। আজকে ফ্রান্সের খেলা আশা করি মাঝখানে যে ছন্দপতন আমরা দেখেছিলাম সেই জায়গা থেকে ফ্রান্স ঘুরে দাঁড়াবে, কারণ আমরা এমবাপ্পের চমৎকার খেলা দেখেছি এর আগে। ফলে সেই জায়গায় এমবাপ্পের জ্বলে ওঠা, দেম্বেলের চমৎকার খেলা মানে ব্রাজিল ফ্যান হিসেবে এখন আপনি ফ্রান্সেই শেষ আশ্রয় নিচ্ছেন? না, সেই দিক থেকে চিন্তা করলে তো স্পেনের ব্যাপারে আমাদের মূল আগ্রহ থাকবে কালকের খেলায়, এবং দেখা যাক। অনেকে তো অনেক কথাই বলছে, তাই না? এবং সব শেষ আপনি কোন দলের উপরে ভর করে আপনাদের আসলে এই যাত্রাটা শেষ হবে এবং আগামী বিশ্বকাপের জন্য নিশ্চয়ই অপেক্ষা? নিশ্চয়ই, সেই অপেক্ষা তো আরো অনেককেই করতে হচ্ছে। দেখা যাক, ৩৬ বছর অপেক্ষা না করতে হলেই হলো। আর হাবিব ভাই আছেন আমাদের সাথে। হাবিব ভাই, আজকে আমরা কথা বলবো শুরুতেই এই ফ্রান্স এবং ইংল্যান্ডের ম্যাচ নিয়ে। সেখানে আমাদের প্রযোজক সারা রাত ভেবে একটা লাইন বের করেছেন, সেটা হচ্ছে ফেক স্মাইলস হার্ড ব্রোঞ্জ। অর্থাৎ এখানে যারা হাসবেন তাদের হাসির মধ্যে একটা বিষাদ, দুঃখ লুকিয়ে থাকবে। ব্যাপারটা কি তাই? না, এটা আসলে নিয়ম রক্ষার ম্যাচ হলেও ফ্রান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ এমবাপ্পের এই সিজনে পাওয়ার মতো যদি কোনো একটা থাকে, এবং ফ্রান্স যে এই টানা 3বারের ফাইনালিস্ট হওয়ার মতো দল ছিল, সেমিফাইনালিস্ট তো টানা 3বার তারা হয়েছে। তো আসলে ব্রোঞ্জ মডেলটাও তাদের জন্য, মানে চ্যাম্পিয়ন, রানার আপ, থার্ড প্লেস, 3টা মাইল ফলকে কিন্তু স্পর্শ করার একটা সুযোগ থাকছে। সো এটাও একটা রেকর্ড। আর এমবাপ্পের জন্য এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ম্যাচ। যদি এই ম্যাচে 1টা বা 2টা গোল করতে পারে, সেক্ষেত্রে এটা তার ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বুট জেতা, এটাও একটা স্টেটমেন্ট যে আই ওয়াজ হেয়ার উইথ লায়নেল মেসি। তো এখানে স্ট্র্যাটেজি কি দাঁড়াবে? গত ম্যাচে ইংল্যান্ডের যে ইংল্যান্ড তো আসলে এই সেটা কিন্তু ম্যাচটা প্রচুর খেলতে সমালোচনা। চাইছে না এক প্রকার। সো ইংল্যান্ড তাদের রেগুলার 11 এখানে করবে না। আর যদি এমবাপ্পে বা ফ্রান্সকে কিছুটা সে ছেড়ে দিলে লায়নেল মেসির অর্জন হতে পারতো গোল্ডেন বুট, সেখানে যদি কিছুটা স্বস্তি ইংলিশটা পায়, ওই মানসিক এবং পলিটিক্যাল একটা ব্যাপার তো থাকছেই। এই পর্যায়ে এসে কি ছেড়ে দেওয়ার মতন কিছু হয়? ছেড়ে দেওয়া বলতে আসলে ইংল্যান্ড যেহেতু বলছে তারা ফার্স্ট 11 খেলাবে না, সেক্ষেত্রে মনে হচ্ছে যে ম্যাচটা আসলে তারা ছেড়েই দিয়েছে, বা এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা তারা অ্যাকচুয়ালি নিয়ম রক্ষার স্বার্থে খেলছে, বা তারা খেলতে চাইছে না, আমার কাছে যতটুকু মনে হচ্ছে। সেক্ষেত্রে মানে ফ্রান্সের জন্য ইম্পর্টেন্ট হলেও ম্যাচটা ইংল্যান্ডের জন্য ইম্পর্টেন্ট না। আমরা ধরেই নিতে পারি যে ফ্রান্স তাহলে ব্রোঞ্জ মডেলটা পেতে যাচ্ছে, এবং এমবাপ্পেও হয়তো 1-2টা গোল পেয়ে যাবে। ফরমেশন কি থাকতে পারে দলগুলো? ফরমেশন সিমিলার, মানে চেঞ্জ হবে না। ফ্রান্স হয়তো নিউ কিছু ট্রাই করতে পারে, যেহেতু ফ্রান্সের এই ম্যাচটা ছিল শিক্ষা নেওয়ার একটা, মানে সেমিফাইনালে শিক্ষা নেওয়ার যে পজিশনাল ফুটবলের সাথে কিভাবে খেলতে হবে। এই ম্যাচে হয়তো ফ্রান্স মিডফিল্ড ফোকাসড কোনো একটা চেঞ্জেস যদি আনে, যে মিডফিল্ড কন্ট্রোল কিভাবে করতে হয়, কন্ট্রোল গেমড খেলার একটা চেষ্টা করবে, যে এটা পরবর্তী প্রজন্মে ফ্রান্সের পরবর্তী ক্যাম্পেইনগুলো, বিশেষ করে ইউরো বা আদার্স এই সিচুয়েশনগুলোর জন্য হয়তো হেল্পফুল হতে পারে। যেহেতু দেশমের শেষ, এখান থেকেই হয়তো নতুন ট্রানজিশনাল যুগের শুরু হতে পারে, যেহেতু জিদান ইজ কামিং। আমি আশা করব যে আমি আসলে অ্যাজ এ ফ্যান ইউরোতে ফ্রান্সকে দেখার জন্য মুখিয়ে আছি আন্ডার জিদান। কেইন, বেলিংহাম তো ভালো খেললেন এখন পর্যন্ত। এই ম্যাচে তাদের কি হাল হবে? তাদেরকে হয়তো খেলাবেও না। যদি খেলায় তাহলে এটা একটা গুড ম্যাচ হবে। যদি রেসপেক্টফুল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, তাহলে আমি বলবো যে ইংল্যান্ডের আসলে ফার্স্ট 11টাই খেলানো উচিত। তাহলে এই আরও একটা ম্যাচ মানে বিশ্ববাসী উপভোগ করার মতো পাবে, যেহেতু দুই দলই নিয়ারলি একটা পরাশক্তি। এর আগে মেবি ইউরোতে হয়েছিল, এমবাপ্পে মেবি পেনাল্টি মিস করেছিল ইংল্যান্ডের বিপক্ষে এরকম একটা অকেশনে। সো এই জায়গাটা থেকেও একটা প্রেস্টিজিয়াস ইউরোপিয়ান ব্যাটেল হতে পারে যদি তারা রেগুলার 11 খেলায়।
সো আমরা দেখি কি হয় এই ম্যাচটা। এমবাপ্পে এখন পর্যন্ত যে জায়গায় আছেন তার পক্ষে কি মেসিকে ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে ফাইনাল ম্যাচটার হিসেব ধরেও? এই ওয়ার্ল্ড কাপে গোলের রেশিওতে হয়তো ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে। হয়তো মেসি ফাইনালে একটা গোল করলেন, এমবাপ্পে যদি 2 গোল পেয়ে যান তাহলে তো সম্ভব। বাট মেসি লাস্ট মিনিট পর্যন্ত আসলে কিছু বলা যায় না। এটা মানে মেসির শেষ পুশ তো, মানে ধরে নিতে পারেন যে সিংহের শেষ থাবা। তো এটা কেমন হয় আমরা জানি না। কিন্তু এটা কি ব্যক্তিগত পর্যায়ে গোলের জন্য খেলার ব্যাপার কি চোখে পড়েছে? কারণ গোল্ডেন মেসি বা বুটটা আসলে এমবাপ্পে কারো ব্যক্তিগত ক্ষেত্রে? অ্যাওয়ার্ড। মেসি এটাকে খুব একটা কেয়ার করেন না, কারণ তার কাছে দলের জয়টা অনেক বেশি ম্যাটার করে। তাহলে তিনি কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে গোল করতে চাইতেন। তিনি যখন দেখলেন যে গোল করার থেকে, কারণ উনি অনেক বেশি মার্ক থাকেন, তো করার থেকে করানোটা এখন ইজি হচ্ছে। সো এই ইজি কাজটা উনি সতীর্থদেরকে দিয়ে করাচ্ছেন এবং সতীর্থরা এক্সপেকটেশন অনুযায়ী ডেলিভার করছেন। সো উনি আসলে অ্যাসিস্ট করেও, কিন্তু লায়নেল মেসি অনেকটা সেলফলেস প্লেয়ার, উনি অ্যাসিস্ট করে আসলে মজা পান। অনেক ধন্যবাদ। আমরা ফাইনাল ম্যাচের আরো অনেক বিস্তারিত বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনতে চাইবো, সেটা এর পরের অংশে। কোনা, আপনার কাছে আসি, আপনার সাথে অনেক অতিথি আজকে, তাদের গল্পগুলো শুনবো নিশ্চয়ই। হ্যাঁ, আমাদের সাথে অনেক অতিথি আছেন এবং আইগাস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে আমাদের সঙ্গে আরও একজন অতিথি যিনি আছেন বিপ্লব ভট্টাচার্য। তিনি সাবেক অধিনায়ক, জাতীয় ফুটবল দল এবং হেড অফ গোলকিপার গোচ বিকেএসপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে মঞ্জুর ফ্যান জোন আছে এবং এই ফ্যান জোনের একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা জানবো। তবে তার আগে তাদের পরিচয়গুলো আমি দিতে চাই। আমাদের একদম ডান পাশ থেকে যদি বলি, আমাদের সঙ্গে আছেন তুহিন, তার পাশে আছেন রুবেল এবং তার পাশে মাসুম, রাকিব এবং সুমন আমাদের সঙ্গে আছেন। প্রত্যেকেই দেখছি আপনারা আর্জেন্টিনার ফ্যান। সো আপনাদের গল্পটা শুনবো। তবে বিপ্লব দা, আপনার কাছে একটু আসতে চাই। যেই খেলায় আসলে কারোই আগ্রহ নেই, তৃতীয় স্থান নির্ধারণী যে খেলা, সেই খেলায় আপনি আসলে আজকে কাকে এগিয়ে রাখবেন? আপনি যদি বলেন আগ্রহ নেই, আমি কিন্তু এটার সাথে দ্বিমত পোষণ করব। বিশেষ করে দুজন মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। ওয়ান অফ দেম থমাস টুকেল, অ্যানাদার ওয়ান এমবাপ্পে। আপনি যদি বলেন কেন, কারণ লাস্ট ম্যাচটা যদি আমরা দেখি যে ফ্রান্স হেরেছে, ইংল্যান্ড হেরেছে ডিউ টু থমাস টুকেলের প্ল্যানিং, ওয়াস্ট প্ল্যানিং যদি বলি। আর পাশাপাশি এমবাপ্পের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাচ। কিন্তু আই এম এ মেসি ফ্যান, আমি চাই যে এমবাপ্পে যেন গোল না পায় এই ম্যাচটাও। সো ম্যাচটা যেন ইংল্যান্ড জিতে আমি চাই, কারণ ইংল্যান্ড জিতলে হয়তো এমবাপ্পে গোল নাও পেতে পারে, আর গোল না পেলে মেসি বেস্ট হয়তো গোল্ডেন বুটটাও পেয়ে যাবে এবং বলের পাশাপাশি বুটটাও কনফার্ম হবে। কিন্তু এমবাপ্পে কি আসলে আটকে রাখা সম্ভব? সম্ভব, অসম্ভব বলতে কিছু নেই। আমি যদি বলি যে লাস্ট ম্যাচটার আগেও কিন্তু আমি প্রেডিকশন করেছিলাম যে এমবাপ্পে গোল পাবে না। সো আমার মনে হয় আজকেও গোল পাবে না। ডিউ টু ইংল্যান্ড তাদের বেস্ট পসিবল ম্যাচটাই খেলবে, আমার কাছে মনে হয় কোনো ছাড় দিবে না, কারণ বিশেষ করে থমাস টুকেলের জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। থমাস টুকেল যেভাবে খেলেছে, গত ম্যাচে আর্জেন্টিনারও কয়েকটা গোল কিন্তু রুখে দিয়েছে। সেক্ষেত্রে মঞ্জুর আসলে বলাই যায় যে এমবাপ্পেকে কিংবা পুরো ফ্রান্সকে একটু রুখে আগে দেয় হাবিব কিনা। ভাই যেটা বলছিলেন যে ফার্স্ট 11 ইংল্যান্ড খেলাচ্ছে না, সেই ক্ষেত্রে আসলে কি একরকম ছেড়ে দেখুন, দেয়াই আমার হচ্ছে কাছে কিনা? যেটা মনে হয় যে এখন আমার কাছে যে সম্ভাব্য একটা 11 আছে, আমি মাত্র লাইভে এটা নিয়েছি। এখানে হ্যারি কেইন শুরু করবে, এক সাইডে রাশফোর্ড, আরেক সাইডে মাদুকে, মাঝখানে থাকবে রজার্স, আর দুটো ধরেন আপনার হোল্ডিংয়ে খেলবে বেলিংহাম, অ্যান্ডারসন। সো ডিফেন্স লাইনটাও আছে স্পেন্স, গুহি এবং কনসা এবং কোয়ান্স এবং পিকফুট শুরু করছে। তো আমার মতো এত বেশি কোনো চেঞ্জ নেই এই ইংল্যান্ড টিমটা, কারণ ডিউ টু এটা কিন্তু প্রেস্টিজিয়াস ম্যাচ। আপনি থার্ড পজিশনে যদি থাকেন, এটা কিন্তু আপনার র্যাঙ্কিংটা একটা জায়গায় যাবে এবং কনফিডেন্স আরও গ্রো আপ হবে। বিশেষ করে থমাস টুকেল যে প্ল্যানে এই বিশ্বকাপে যখন ইংল্যান্ড দল আসে, কারো কিন্তু ইয়ের মধ্যে ছিল না, আপনি মিডিয়া থেকে শুরু করে সব কিছুতে ইংল্যান্ডের প্রতি কারো একটা প্রত্যাশা ছিল না। কিন্তু ইংল্যান্ড ম্যাচ বাই ম্যাচ কিন্তু সেই প্রত্যাশা পূরণ করেছে। হয়তো সেমিফাইনালে একটা ডিজাস্টার হয়েছে, আমরা যদি বলি যে সেকেন্ড হাফে গিয়ে ধরেন আফটার সেখানে থমাস টুকেলের কোনো ভুল ছিল কিনা যে ডিফেন্সিভ খেলতে যে সিদ্ধান্তটা নেয়া? দেখুন, আসলে একজন কোচ কখনো চায় না হারতে। আমরা যদি লাস্ট আগের ম্যাচটা যদি ইংল্যান্ডের দেখি, 10 জন নিয়ে ম্যাচটা খেলেছে এবং যেই প্যাটার্নে খেলেছে, চিন্তা করেছে 1 গোলে এগিয়ে আছে এবং ইংল্যান্ডের ডিফেন্স লাইন টোটালি কম্প্যাক্ট ফুটবল খেলেছে 10 জন নিয়ে, আপনি যদি দেখেন। সো ওই হিসাবে হয়তো ওনার যে ইনস্ট্রাকশন, সেটা হয়তো মাঠে খেলোয়াড়রা ইমপ্লিমেন্ট করতে পারেনি। আপনি যদি দেখেন আপনার এনজো ফার্নান্ডেজ যে গোলটা করেছে, মেসি যখন মাঝখান থেকে কিছু করতে পারছিল না, তখন উইংয়ে চলে আসে রাইট সাইডে, এবং ওই সময়টা আমার কাছে মনে হচ্ছে উইংটা বেশি ব্যবহার করার সুযোগ পেয়েছে আর্জেন্টিনা। এখানেই প্ল্যানিংয়ের ভুল ছিল। আর তাছাড়া যাদেরকে দায়িত্ব দিয়েছে, মেসিকে নিয়ে দুজন ব্যস্ত ছিল,
অ্যানজোকে ছেড়ে দিয়েছিল। সো ওই সুযোগটাই মেসি নিয়েছে, জাস্ট কাটব্যাক করেছে, ওইটাতে ফিনিশ করেছে। কিন্তু সে এই খেলায় যদি আমি বলি যে দিদিয়ের দেশম এবং থমাস টুকেল দুজনের প্ল্যানিং এর মধ্যে কাকে আপনি এগিয়ে রাখবেন? আমার কাছে মনে হয় যে দেখুন দিদিয়ার দেশমের একটা প্ল্যানিং আছে অবশ্যই, হয়তো উনি অলরেডি হয়তো উনি নেক্সট এখানে থাকছেন না, এখানে জিদান আসতেছে। সো আমার মনে হয় যে এখানে ওনার চেঞ্জিংয়ে যদি দেখেন আজকে দুটো চেঞ্জ আছে ভালো, জায়ের এমরি এবং কন্তে আজকে ফার্স্ট খেলবে, জায়ের এমরিও খেলবে হোল্ডিংয়ে, এবং উপরে আপনার এক সাইডে গয়েস্তো এবং কন্টে, লোরিক্স অ্যান্ড হার্নান্ডেজ আছে। সো আমার মনে হয় যে গোলরক্ষক ম্যাগনেন অবভিয়াসলি খেলছে। সো আমার মনে হয় এই টিমটার পাশাপাশি উপরে ধরেন আপনার এক সাইডে আছে ড্যাম্বেলে, চেরকি খেলবে আজকে ফার্স্ট টিমে। তো আমার মনে হয় চেরকি অসাধারণ দুয়ে খেলবে। সো আমার মনে হয় উপরে এমবাপ্পে আছে, অসাধারণ লাইন আপ অসাধারণ করেছে। সব মিলে একটা অসাধারণ ম্যাচ এটাও হতে পারে, এটা অসাধারণ একটা ম্যাচ হবে। হতে পারে। আমাদের কাছে মনে হয় যে এটা জমজমাট একটা ম্যাচ হবে। এবং মানজুর আমরা নিশ্চয়ই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হলো সেই ম্যাচটার জন্য অপেক্ষা কিন্তু সবারই আছে, আর দুটো মাত্র ম্যাচ বাকি। আমরা একটু আমাদের ফ্যান জোনের কাছে আসতে চাই। তুহিন, আপনার কাছে একটু জানতে চাই, আপনারা একটা বিশাল জার্সি বানিয়েছেন ইব্রাহিমপুর কাপ ফুলের ওইদিকে, সেটা সম্পর্কে যদি একটু বলতেন যে কি চিন্তা ভাবনায় এরকম একটা প্ল্যান করা আপনাদের? আসলে আমরা ইব্রাহিমপুরবাসী সবসময় প্রত্যেক ওয়ার্ল্ড কাপে আমরা একটা ইউনিক আইডিয়া আমরা বের করি। সো এই ওয়ার্ল্ড কাপে আমাদের এইটাই ইউনিক আইডিয়া ছিল। সো আমাদের জার্সি সম্পর্কে যদি আমি আপনাকে বলি, তাহলে জার্সিটার সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় জার্সি, এবং এটার সাইজ হলো 40 ফিট বাই 30 ফিট। এবং জার্সিটা আমরা আসলে অনেক কষ্ট করেই বানিয়েছি, কিন্তু বানানোর পরে যে আসলে জার্সিটা ওয়ার্ল্ড ওয়াইড এত ভাইরাল হয়ে যাবে এটা আমরাও বুঝতে পারিনি। সো এটা হলো জার্সির ব্যাকগ্রাউন্ড। সো এখন থেকে আমরা জার্সিটার দেখার জন্য আর্জেন্টিনা থেকে, মানে ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে, আর্জেন্টাইন ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে মোটামুটি সবাই অ্যাম্বাসেডর থেকে শুরু করে তারাও অবাক হয়েছে যে কিভাবে এত বড় জার্সি হলো। আপনাদের এলাকায় কি সবাই আর্জেন্টিনার সমর্থক? না, তেমনটা না, ব্রাজিলও আছে। আপনি যদি ওখানে যান, ওখানে ব্রাজিলেরও জার্সি আছে, ব্রাজিলেরও পতাকা আছে। বাট আমাদের যে জার্সিটা আমরা বানিয়েছি সেটা আসলে দেখার মতো, ওইটার কাছে কেউ কোনো নেই। ঝামেলা হয়নি? সবাই তো আমরা নিজেরাই। কারণ ব্রাজিল ফ্যানরা তো এটা সহজে মেনে নিবে কিনা এটা একটা মানে ব্যাপার তারা কি আছে। আরো বড় কিছু বানানোর চেষ্টা না, আসলে আমাদের এটা বানানোর পরে তারা তো আর কিছু এখন বানাতে পারেনি, আর তারা বানানোর সুযোগটাও পায়নি, কারণ তারা অনেক আগেই বাদ হয়ে গেছে। সেটা এখানেও প্ল্যানিং এ আসলে হেরে গেছে। আমি একটু যদি রুবেলের কাছে যাই, রুবেল, এইটা কি ভাইরাল হওয়ার জন্য আপনাদের বানানো, নাকি আসলে একেবারেই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকে এরকম একটা জিনিস তৈরি করা? জি ধন্যবাদ। আসলে আমরা যখন এটা বানাই তখনও আমাদের এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না যে আমরা খুব ভাইরাল হব বা মানে মিডিয়ার নজরে আসবো এইভাবে। তো আমাদের আসলে মেসির লাস্ট বিশ্বকাপ, মানে ওই চিন্তাধারা থেকে মেসিকে আর আর্জেন্টিনার প্রতি যে ভালোবাসাটা আমাদের এই ফ্যানদের, ওইটাকে বহিঃপ্রকাশ করার জন্যই আসলে আমাদের এরকম একটা ইউনিক জার্সি বানানো। 22-এ তো মনে হচ্ছিল যে মেসির শেষ বিশ্বকাপ হতে পারে, আরেকটা কি খেলার সুযোগ আছে নাকি? এরপরেও দেখা যেতে পারে মেসিকে বিশ্বকাপে? খুবই অপটিমিস্টিক সবাই। না, তারপরেও আমি আশা করতেছি না, বাট মেসি অলরেডি বলে দিয়েছে এটা আসলে লাস্ট বিশ্বকাপ। এটার অ্যান্সারটা আমি দিতে চাই, কারণ মেসি এখন 39 এজে 4 জন প্লেয়ার ওকে ধরে রাখে। সো ইয়াং যে যারা আছে খেলোয়াড়, আমার মনে হয় তো মেসি তাদের থেকেও বেটার খেলতেছে। সো সে চিন্তাই করতে পারে যে আমি আরো খেলতে এবং পারি। মনজুর, এই জায়গায় আমি একটু বলি, মানে আমি নিজেও অপটিমিস্টিক এই জন্য, কারণ মেসি কিন্তু তার যে ইন্টার মায়ামিতে তার ইয়ে কিন্তু 2 বছরের জন্য বাড়িয়েছে 28 পর্যন্ত। সেক্ষেত্রে কোপা আমেরিকা 28-এ হবে, সেই একটা প্ল্যান নিশ্চয়ই থাকতে পারে। তার মানে কোপা আমেরিকা হয়তো বা মেসি খেলছে, আমরা ধারণা করতে পারি। এর 2 বছর পরে আবার বিশ্বকাপ। মেসি তো এখনো বলেনি যে মেসি আর খেলবে না। তো 43 বছরের 39 বছরের মেসি যদি এরকম হতে পারে, 43 বছরের মেসি, মেসির জন্য সবই 43 সম্ভব। বছরে যদি কেউ সেইভাবে পারফর্ম করতে পারে, নিশ্চয়ই। একটা বিরতির সময় হয়ে গেছে বোধহয়। দর্শক, একটু পরেই ফিরে আসছি, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আইগাজ ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের ফ্যান জোন আছে এবং আমাদের সঙ্গে বিপ্লব ভট্টাচার্য আছে। তিনি খুবই পরিচিত মুখ এবং জাতীয় দলের সাবেক গোলরক্ষক। আপনাকে স্বাগত আরও একবার। আমাদের ফ্যান জোনদের জন্য এবার আসলে আমরা একটা কুইজ রাখছি। আপনারা যারা সঠিক উত্তর দিতে পারবেন হাত তুলবেন, বলার দরকার নেই। আমি প্রশ্নটা করি, আর্জেন্টিনা মোট কতবার বিশ্বকাপ ফাইনাল খেলছে এই 2026 সহ? আমি তাহলে অপশনগুলো বলি, 5 বার, 6 বার, 7 বার, 8 বার। আমার জানা মতো 7 বার। 7 বার।
একদম একদম সঠিক উত্তর। আর্জেন্টিনা 2026 বিশ্বকাপ নিয়ে এই 7বার বিশ্বকাপ খেলছে এবং দারুণ একটা ব্যাপার। অভিনন্দন আপনাকে এবং চ্যানেল 24 এর পক্ষ থেকে আপনার জন্য আকর্ষণীয় উপহার থাকছে। এর পাশাপাশি এইবার প্রচুর আলোচনা হলো গোলকিপাররা কেমন খেললেন সেটা নিয়ে, এবং বড় বড় ভূমিকা রেখেছেন। মার্টিনেজ নিয়ে এক ধরনের আশঙ্কা কাজ করছে, বিশেষ করে কণা কালকেও বলছিলেন যে রাতে ঘুম হচ্ছে না, মার্টিনেজ কেমন করবেন না করবেন সেটা ভেবে। কি মনে হয়, জ্বলে উঠতে পারছেন না কোনো কারণে? দেখুন, আমার মনে হয় যে এক একটা ওয়ার্ল্ড কাপের স্টেজে এক একজন নিজেকে অন্য অন্য লেভেলে তুলে ধরে। আমার মনে হয় যে মার্টিনেজ ফাইনালের জন্য হয়তো তার বেস্টটা রেখে দিয়েছেন, আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণ আপনি যদি দেখেন মার্টিনেজ কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপটা যদি চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা, মেসির যতটুকু কন্ট্রিবিউশন তার চেয়ে অনেক বেশি কন্ট্রিবিউশন ছিল আপনার মার্টিনেজের। লাস্ট মুহূর্তে ওই সেভটা যদি না করতো একদম ফিউ সেকেন্ড বিফোর এবং ট্রাইব্রেকারে গিয়ে, তো আমার কাছে মনে হয় যে মার্টিনেজ হয়তো অপেক্ষা হচ্ছে। কিন্তু আমার এই বিশ্বকাপ যদি আমরা দেখি গোলরক্ষকদের মহাকাব্যিক বিশ্বকাপ, একদম প্রথম থেকেই শুরু হয়েছে আপনার বজিনা থেকে অ্যালোরোম, তারপরে মানে এক এক গোলরক্ষক, বিশেষ করে আবার কঙ্গোর গোলরক্ষকের কথা বলবো, এবং মিশরের গোলরক্ষক এবং ইয়াসিন মোনো আছেন, এবং পাশাপাশি আপনার আমাদের জাপানের গোলরক্ষক সুজুকির পারফরমেন্সও চোখে দেখার মতো ছিল। আর সিমোনের কথা কি বলবো, এখন পর্যন্ত একটা গোল কনসিড করেছে। সো আমার মনে হয় যে অসাধারণ পারফর্ম। সো এই গোলরক্ষকদের যে পারফরমেন্স চলছে, আমার মনে হয় যে বিশ্বকাপে এটা মনে হয় অতীত যত রেকর্ড আপনি খুঁজে মনে পাবেন না এই বিশ্বকাপে যে গোলরক্ষকদের যে পারফরমেন্স, এবং আমার মনে হয় যে এটা একটা নতুন মাইল ফলক হবে। হ্যাঁ, দারুণ একটা ব্যাপার। আমি একটু বিষয় জানতে চাই যে ফাইনালে আপনি কি উনাই সিমনকে এগিয়ে রাখবেন নাকি এমিলিয়ানো মার্টিনেজকে? দেখুন, আমি শুধু একটা কথাই বলবো, আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন হতে হয় 90 মিনিটের মধ্যে গোল খাওয়া যাবে না। যদি আর্জেন্টিনা গোল কনসিড করে, বিট করা খুব টাফ হয়ে যাবে। আপনি যদি দেখেন ওদের টোটাল টিমটা দেখেন, স্পেন টিমটা অসাধারণ একটা টিম, এবং ওদের মিডফিল্ডটা সবার আগে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে হলে ওদের মিডফিল্ডে কোনোভাবেই কন্ট্রোল করতে দেওয়া যাবে না, বিশেষ করে স্পেনকে। ওলমোর কথা বলি, রুইজ এবং রুড্রি, এই তিনজনের যে কম্বিনেশন বাই রোটেট, ওরা যে বল মানে লস করার পর ভেরি ফিউ সেকেন্ড আবারও রিগেইন করে খেলাটা নিয়ে নেয় নিজেদের আয়ত্তে। আমরা ফ্রান্সের মতো দলকে দেখেছি যে একটা সময় মানে পাজেলড হয়ে গেছে, অ্যাংরি হয়ে গেছে ডিউ টু তাদের এত টিম ওয়ার্ক এবং এই অসাধারণ পারফরমেন্স। আমরা যদি 6টা ম্যাচ আগে একরকম দেখেছি, সেমিফাইনালে অন্যরকম এক স্পেনকে দেখেছি। সো আমার মনে হয় এখানে যদি একটু হয় তাহলে হবে। আর তাহলে ট্রাইব্রেকার যদি যায়, আমি ডেফিনেটলি বলবো যে মার্টিনেজের কথা বলবো, এমিলিয়ানো মার্টিনেজ এগিয়ে থাকবে। কারণ সম্ভবত ট্রাইব্রেকারে মার্টিনেজ বেটার অনেক ক্ষেত্রেই। আমরা কি একটু আমাদের ফ্যান জোনের কাছে যেতে পারি? মাসুম, আপনি সম্ভবত আপনার কাছে একটু জানতে চাই যে আর্জেন্টিনা যখন খেলা শুরু করেছে তখন কি মনে হয়েছিল যে ফাইনাল খেলবে? আমরা অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান হিসেবে আমরা সবসময় চাই আর্জেন্টিনা ফাইনাল খেলুক, চ্যাম্পিয়ন হোক। আমাদের মানে দীর্ঘ বিশ্বাস ছিল যে তারা অবশ্যই চ্যাম্পিয়ন হবে। সেই বিশ্বাসটা কি টিমের উপরে ছিল নাকি মেসির উপরে ছিল? মেসি তো অবশ্যই, মেসি ছাড়া তো এই পর্যন্ত আসা সম্ভব না। পাশাপাশি টিম ওয়ার্কটাও বেস্ট। লাস্ট 2টা ম্যাচে আমরা যেটা দেখতেছি যে মেসির পাশাপাশি অন্যান্য প্লেয়াররাও ভালো গোল পাচ্ছে। একটা মিম দেখছিলাম যে আর্জেন্টিনার সমর্থকদের প্রথম 80 মিনিটের অবস্থা হচ্ছে অক্সিজেন নিয়ে কোনো রকম শ্বাস পাওয়ার চেষ্টা, আর শেষ 15 মিনিট হচ্ছে আনন্দ উদযাপন। না, তবে আমার কাছে মঞ্জুর ভাই একটা জিনিস লেগেছে এবারের, যদি স্কোলেনির পরিকল্পনা দেখেন আপনি, এই যদি দেখি ওভারঅল কিন্তু 30, হ্যাঁ আর্জেন্টিনার অ্যানজো, তারপরে আপনার অ্যানজো, আরও 2-1জন আছে যারা এই একদম 26 থেকে 27, সবাই কিন্তু 30। সো আমার মনে হয় এটা একটা পরিকল্পনার অংশ। যদি দেখেন আর্জেন্টিনাতে বলটা নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, পজিশন খেলে। ফার্স্ট হাফটা যদি দেখেন, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের শুরু থেকে 70 থেকে 65 থেকে আর্জেন্টিনা যে প্রেসিং ফুটবলটা খেলে, এটা কিন্তু অতীতে আমরা দেখিনি। একদম কামব্যাক করা থেকে শুরু করে হাই প্রেসিং ফুটবল, এবং 2টা উইং ইউজ করে। সো এখানে কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা পরিকল্পনার অংশ। হয়তো প্রথম ম্যাচ দেখে মনে করেছিলাম যে একদিন হয়েছে, সেকেন্ড ডে হবে না, কিন্তু প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ নকআউট স্টেজে এই জিনিসটা আমি দেখছি। নিশ্চয়ই। আর এই প্রথম 80 মিনিটে কি হয় আর্জেন্টিনার, কি মনে হয়? প্রথম 80 মিনিট এটা হচ্ছে আমার মনে হয় যে এটা কোচের একটা প্ল্যান, যে বিপরীত টিমকে উইক করা, দেন ওরা তাদের স্পিডটা বের করে নিয়ে আসা, গোল স্কোরিং করে গেম উইন করা। এনার্জি প্লাস ভাইয়া আসলে সব টিমের জন্য কিন্তু এই খেলাটা হচ্ছে 90 মিনিট, বাট আর্জেন্টিনার জন্য এই খেলাটা হচ্ছে 10 মিনিট। সো ওরা 10 মিনিটই মনোযোগ দিয়ে খেলে। এই জন্য ভাই আসলে আপনাদের কাছে এর মনে হতে পারে।
আচ্ছা 7 মিনিটেও কিন্তু মানে আর্জেন্টিনার জন্য enough। আপনি যেহেতু একটা মিমের কথা বলেছেন, আমিও বলতে চাই, আমিও ফেসবুকে দেখলাম যে মানে বলেছে আর্জেন্টিনার জন্য খেলাটাকে 80 মিনিট করা যায় কিনা। তাহলে মনে হয় আর 80 মিনিটের পরে যেতে হবে না, কারণ 80 মিনিটের পরে আর্জেন্টিনার খেলাটা বেসিক্যালি শুরু হয়। সেই স্পোর্টস অ্যানালিস্ট হাবিবুর রহমান আছেন আমাদের সাথে। হাবিব ভাই, এখন বোধহয় আমরা আর্জেন্টিনা এবং স্পেনের খেলার প্রসঙ্গে আসতে পারি। তাদের বিশ্লেষণ, তারা কিভাবে খেলবে, স্ট্র্যাটেজি কি হবে, সেখানে একটু আসতে চাই আপনার কাছে। শুরুতে আমি একটু স্পেন দিয়ে শুরু করতে চাই, যে স্পেন আসলে কোন কোন জায়গাগুলোতে আর্জেন্টিনাকে অনেক বেশি আঘাত করতে পারে, যেমন কোথায় কোথায় আর্জেন্টিনার উইক জোন এবং কোন স্পেন মিডফিল্ডে আসলে কোন শক্তিটা প্রয়োগ করতে পারে। আমরা যদি একটু স্কিনে যেতে পারি তাহলে ব্যাপারটা ভিজুয়ালি একটু এক্সপিরিয়েন্স করা যেত। বিশেষ করে এই সিনটাতে আপনি দেখেন স্পেন মিডফিল্ড একটা ওভারলোড দিয়েছে। ওভারলোডটা কোন জায়গায় দেখেন, একটা জোন আমি মার্ক করেছি, সেখানে 4 ভার্সাস 6। ফুটবলের ভাষায় এটাকে বলে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ। ক্লোজ রেঞ্জে অল্প গ্যাপে নিজেদের মধ্যে বল লুজ না করে যদি কন্ট্রোলড এরিয়া ডমিনেট করা যায়, এই কাজটা কিন্তু বেসিক্যালি স্পেনের একটা বিউটি। তো এখান থেকে আসলে স্পেনের ডেডলি মুভমেন্টটাও শুরু হয়। এখানে যদি আমরা স্পেসিফিক কোনো প্লেয়ারকে একটু বেশি ইম্পর্টেন্স দিতে পারি, সেটা হচ্ছে দানি ওলমো। দানি ওলমো এখানে এই মুভমেন্টটা থেকে স্পেনের একটা বল রিলিজ হবে। আমি যদি মুভমেন্টটা চালাই, এখান থেকে বলটা রিলিজ হচ্ছে, পাসটা রিসিভ করার পরে এখন এই প্লেয়ার অর্থাৎ মিডফিল্ডে ফ্যাবিয়ান রুইজ এখন পাসটা রিসিভ করেছে ফ্রম ডিফেন্সিভ মিডফিল্ডার। এখন দানি ওলমোর মুভমেন্টটা একটু খেয়াল করি আমরা। দানি ওলমো ফরওয়ার্ড মুভমেন্ট নিচ্ছে এবং ওরিয়াজাবাল স্ট্রাইকার মুভমেন্ট নিচ্ছে। দেয়ার ইজ এ ট্রায়াঙ্গুলার পাসিং অপশন। এখন দেখেন ফ্যাবিয়ান রুইজ দানি ওলমোকে রিলিজ করেছে একটা পাস। এই পাসটার পরে দানি ওলমো ওয়ান টাচ, সে রিসিভও করে নাই, দেখছেন? ওয়ান টাচ জাস্ট লাইনটা ব্রেক করে ফেলছে। ওয়ান টাচ লাইনটা এখন পুরোপুরি ব্রেক হয়ে গেছে এবং এটা আসলে বিউটিফুল একটা গোল হইতে পারতো যদি আমরা আরেকটু সামনে যাই। যে লাইনটা নাই, অফসাইড লাইন নাই, একটা অফ টার্গেট শট হওয়ার কারণে স্পেনের এটা একটা দুর্বলতা যে তারা ফিনিশিংটাতে টপ নচ না, নাইলে এগুলো আসলে গোল। এটা হচ্ছে এই সিনটা আমি পর্তুগাল থেকে নিয়েছি। পর্তুগাল থেকে নেওয়ার কারণ হচ্ছে পর্তুগাল মিডফিল্ডও কম্প্যাক্ট খেলতে পছন্দ করে। এই গোলটা বা এই সিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেই গোলটা পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেয়েছে, আমি এইটা দ্বারা আর্জেন্টিনা সিমিলার একটা গোল কনসেপ্ট করেছে, সেটা সহ জিনিসটা খুব ভালো রিলেট করতে পারবো। এখানে 3 জন প্লেয়ার দেখেন, পর্তুগাল কিন্তু তাদের শেইপে একদমই পারফেক্ট একটা ন্যারো জোন নিয়ে ডিফেন্সিভ শেইপে আছে। ভুলটা কোথায় হয়েছে এখানে তাহলে? ফ্যাবিয়ান রুইজ, রড্রি টু ফেরান তোরেস। এখন ফেরান তোরেস যখন পাসটা রিসিভ করেছে, এখানে এই ফ্রিজ ফ্রেমটা অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি একটু ওই পাশে যেতে পারি, নিশ্চয়। এখানে যখন দেখেন ফ্যাবিয়ান রুইজ যখন পাসটা রিসিভ করে, যখন ফেরান তোরেসের কাছে পাসটা আসে, আসার পরে মিকেল মেরিনো কিন্তু এই ইয়াটার ইনিশিয়েটর, সে বলটা ওখানে ফাউলড হয়েছিল। ফাউলড হওয়ার পরে সে আসলে পাসটা রিসিভ করছে, দ্রুত কুইক টেক করে নিছে। সো সে ফ্যাবিয়ান রুইজকে পাস করেছে, ফ্যাবিয়ান রুইজ এদিকে দেয় নাই, ফ্যাবিয়ান রুইজ পাসটা করেছে রড্রিকে। রড্রি ডিরেক্টলি সোজা একটা পাসে আসলে কানেক্ট করছে ফেরান তোরেসকে, যে সুপার সাব হয়ে নামছে। মিকেল মেরিনো তখনও সেন্টারে। এদের ইন্টারচেঞ্জিং মুভমেন্টটা দেখেন, স্ট্রাইকারকে ফেরান তোরেস, কিন্তু শ্যাডো স্ট্রাইকার এখানে মিকেল মেরিনো। সে পাসটা ফেরান তোরেসকে দিয়ে সে আসলে ইনসাইড রান নিয়েছে। এই সিনটাতে আমি আরেকটু অ্যাডভান্সে গেলে, এই যে পর্তুগাল এখন কিন্তু তাদের শেপ মেনটেন করা আছে, এখনও কিন্তু তাদের শেপটা মেনটেন করা আছে। এই যে ফেরান তোরেস এখন পাসটা রিসিভ করবেন রড্রি থেকে। এই প্লেয়ারটা আসলে একটা ডিফেন্সিভ কমিটমেন্ট মিস্টেক করছে। আমি এটা আরেকটু ক্লিয়ার করে যদি এখানে দেখাতে চাই, এর জোনটা ছিল, আমি যেই জোনটা মার্ক করেছি সেটা, হ্যাঁ, সে তার লাইনটা মেনটেন করার কথা। ডিফেন্সিভ লাইনটা ছেড়ে এসে সে আসলে স্ট্রাইকারকে এখানে পেস করেছে। ততক্ষণে মিকেল মেরিনোর রান কিন্তু চলছে। ফেরান তোরেস পাসটা রিসিভ করেছে, তারপরের অ্যাকশনটা দেখেন, সে তার কমিটেড জোনটা ছেড়ে সামনে আসে। এই যে সে সামনে এসে কাকে ইয়া করেছে, এখন কিন্তু তার ওই জোনটা কি কমপ্লিটলি খালি। খালি থাকার কারণে যেটা রেজাল্ট হওয়ার কথা ছিল আসলে সেটাই হয়েছে। এবার আমরা আর্জেন্টিনা অ্যাকচুয়ালি স্পেনকে কোথায় আঘাত করতে পারে সেটা পর্তুগালের একটা প্লে দিয়ে এক্সপ্লেন করতে পারি খুব সুন্দরভাবে। এখানে একটা সুইচ অফ প্লে হয়েছে, এদিক থেকে ওই উইংয়ে সুইচ অফ প্লে হয়েছে, রোনালদো তখনও বক্সে। এখন
এখানে বলটা রিসিভ করেছে কনসিসাও। এই প্লেয়ারটা হবে অ্যাকচুয়ালি লায়নেল মেসি। এখানে কনসিসাও রিসিভ করেছে, তার ডেলিভারিটা আমরা একটু যদি দেখি, সে মেসি যে এই জোনটাতে আসলে ডেলিভার করে সেটা হচ্ছে সেকেন্ড জোন আর ফার্স্ট জোন। পর্তুগালের মিস্টেক হচ্ছে সেকেন্ড বার তো কাভার করেছে, কিন্তু ফার্স্ট মানে এইটা আর্জেন্টিনায় ম্যাকালিস্টার আসলে এখানে চার্জ করে, এটাতে কিন্তু পর্তুগালের কোনো প্লেয়ার কমিট করে নাই। লুক অ্যাট ওই যে ব্রুনো ফার্নান্দেজ বা অনেক দূরে, সে আসলে মানে তারা আসলে গোলে পিছানো এবং খেলায় নাই, আর 1 সেকেন্ড বা 2 সেকেন্ড খেলা বাকি আছে আসলে। আমার প্রযোজকের প্রশ্ন হচ্ছে শেষমেশ খেলাটা কি 90 মিনিটে শেষ হবে নাকি? আচ্ছা, সেটাতে আমরা একটু পরে যেতে পারি, খেলাটা যদি একটু অ্যানালাইজ করতে পারি ভালো। এখান থেকে যে ক্রসটা আসছে আর্জেন্টিনার ক্ষেত্রে এটা শতভাগ গোল, এবং আমরা এই ধরনের গোল না হলে অন্তত 4-5টা দেখা শেষ। তো আমি স্পেন এবং পর্তুগালের খেলা দিয়েই আসলে বোঝানোর চেষ্টা করেছি যে স্পেন আর্জেন্টিনাকে কোথায় আঘাত করতে পারে, আবার আর্জেন্টিনা কোন সিচুয়েশনের বল এবং কোন সিচুয়েশনের প্লে দিয়ে আঘাত করতে পারে, এবং স্পেনের পোস্টে এরিয়াল বলে আসলে থ্রেট ক্রিয়েট করা সম্ভব। সেটা আমি আর্জেন্টিনার একটা প্লে দিয়ে, যদি আমাদের হাতে সময় থাকে, আমি তাহলে সুইচ করে আর্জেন্টিনার একটা প্লে দিয়ে আসলে একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমরা সেটা ডিসকাস আর সেটার উত্তর কি, যে কতক্ষণ খেলা হবে কি মনে হয়? খেলা আসলে এক্সট্রা টাইমে যাওয়ার পসিবিলিটি খুবই বেশি, কারণ টাইম যত গড়াবে আর্জেন্টিনা উইল বি কমফোর্টেবল, সো তারা চাইবে যে খেলা এক্সট্রা টাইমে যাক। আবার টাইম যত গড়ায় স্পেনও আসলে প্যানিক করে না, সো দে উইল বি অলসো কমফোর্টেবল। তারা আসলে 120 মিনিট ধৈর্য নিয়েই খেলতে থাকবে, যে ফলে ওই যে 80 মিনিটে অন্যদেরকে হয়রান করে তারপরে আর্জেন্টিনা খেলবে, এনি মোমেন্ট আমরা আমাদের মোমেন্ট পেতে পারি, স্পেন এটা বিশ্বাস করে। আবার আর্জেন্টিনা বিশ্বাস করে যে এটা যদি পেনাল্টিতেও যায়, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। দেখা যাক কি হয়। দর্শক, একটা বিরতির সময় হয়ে গেছে, আশা করি আমাদের সাথে থাকবেন, একটু পরেই ফিরছি। দর্শক, আপনারা দেখছেন আর্গেস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। হাবিব ভাই, আপনার কাছে আর্জেন্টিনার স্ট্র্যাটেজি নিয়ে ফেরার কথা ছিল, সেই আলাপটা শেষ করতে পারি? আর্জেন্টিনার স্ট্র্যাটেজিতে ফেরার আগে আর্জেন্টিনার ডিফেন্সিভ উইকনেস যেটা আসলে পর্তুগাল যেভাবে গোল খেয়েছে, সিমিলারে আর্জেন্টিনা সুইসদের কাছে একটা গোল খেয়েছিল, এবং সেটাও ডিফেন্সিভ এরর থেকে। তো স্পেন সেই সুযোগটা যদি পর্তুগালের বিরুদ্ধে কাজে লাগাতে পারে, তাহলে সিমিলার স্টাডিতে আর্জেন্টিনার বিরুদ্ধেও কাজে লাগাতে পারে। উইং প্লেতে এখানে আসলে লামিন ইয়ামাল আসবে। এই উইং প্লেটা যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে দেখুন এই উইঙ্গার বলটা পাস করেছে, পাস করার পরেই সে ইনসাইড রান নিয়েছে, যেই রানটা লামিন ইয়ামাল অনেকবার নেবে। এখানে পারাদেস ছিল পাহারায়, কিন্তু সে কমিট করেছে সামনে, অথচ ওই প্লেয়ারের গার্ড ছিল ডিপল। তাহলে প্যারাদেস একটা মিস্টেক করেছে, আমি হাইলাইট করেছি, কারণ প্যারাদেস এর রানটা ট্র্যাক করার কথা ছিল, উইঙ্গারের রানটা ট্র্যাক করার কথা ছিল। উইঙ্গারের রানটা ট্র্যাক না করে সে বলের ওখানে ছিল, বলের ওখানে অলরেডি গার্ডেড ছিল ডিপল, সেক্ষেত্রে উইঙ্গারের রানটা ট্র্যাক হয়নি, উইঙ্গার ইনসাইডের ভেতরে চলে এসেছে। তারপরে সিমিলার স্টাডিতে আসলে মিকেল মেরিনো গোলটা দিয়েছে। এবার আর্জেন্টিনার আসলে স্ট্র্যাটেজিক ব্যাপারটাতে যেটাতে আসি, আর্জেন্টিনা স্পেনকে সবচেয়ে বেশি যেখানে হিট করবে সেটা হলো সেট পিসে আর্জেন্টিনার একটা দুর্দান্ত স্টাডি হলো, তারা নিয়ার পোস্ট এবং ফার পোস্ট দুইটা পোস্টই অ্যাটাক করে। এই সিচুয়েশনটাতে দেখেন মেসির ডেলিভারি থেকে অ্যালেক্সিস ম্যাকালিস্টার আসলে মাথা ছোঁয়াইছে, এবং যেটা অন টার্গেট হয়ে যাওয়াতে গোল হয়েছে। বাট এটা যদি অন টার্গেট না হইতো, জাস্ট আলভারেজকে ফলো করুন, এটা যদি অন টার্গেট না হইতো, তাহলে দ্বিতীয় আরেকটা হেডারে আমরা ওই সিনটাতে যাই। এক্স্যাক্টলি এখান থেকে অ্যাকচুয়ালি আলভারেজ রিলিজ হতে পারতো। তার মানে আর্জেন্টিনা দুইটা অপশন রেখেই সেট পিসগুলো করে। স্পেন এখানে ওভারলোড দিবে এতে কোনো সন্দেহ নাই, বাট মেসির ডেলিভারি টিমমেটরা খুঁজে নেওয়ার ক্ষেত্রে আর্জেন্টিনা এখানে মাস্টারি করেছে। সো ক্রিস্টিয়ান রোমেরো, আলভারেজ এই ম্যাচটাতে অনেক ক্রুশাল, বিশেষ করে আর্জেন্টিনার এরিয়াল এবং সেট পিস ডেলিভারিগুলো, যেখানে স্পেনকে অ্যাকচুয়ালি আঘাত করা পসিবল, এবং স্পেনের ক্রসের দুর্বলতাগুলো কিন্তু এর আগে পর্তুগাল ম্যাচের আমরা লাস্ট মোমেন্টে যেটা আমরা দেখেছি যে স্পেন ক্রস ডিফেন্ডিংয়ে দুর্বল। আরেকটা ব্যাপার, এর পরে আসলে আরেকটা গোল আছে আর্জেন্টিনার। এইটা হচ্ছে ধরেন আর্জেন্টিনার একটা সিমিলার সিচুয়েশন, যেখানে ম্যানুয়েলা লোপেজ থেকে আলভারেজ বলটা নিয়েছে সুইসদের সাথে। স্পেন একটা সময় এভাবে ডিফেন্ড করতে হতে পারে, কারণ আর্জেন্টিনার ওই খেলাটা তো আসলে উঠে। তো এই খেলাটা যখন উঠবে, মেসি কিন্তু সেন্ট্রালি আনমার্কড, আলভারেজ যদি শুট না নিত তাহলে মেসিকে দিত, এবং মেসির জন্য বক্সে ঢোকার মতো এনাফ স্পেস আসে আসলে। ঢোকার পরে ওই পাশে নিকো গঞ্জালেস, এই পাশে আবার ম্যানুয়েলা লোপেজ, আরও দুজন ফরওয়ার্ডকে আসলে রিলিজ করার মতো চান্স ছিল, কিন্তু এখানে আলভারেজ আসলে একটা মিরাকেল করছে, সে ফ্রিকিক পজিশন পেয়ে ফ্রিকিকটাই নিয়ে নিছে।
তো আর্জেন্টিনা এরকম সারপ্রাইজ দিতে পারে। আর আর্জেন্টিনার আরেকটা বড় বিষয় হচ্ছে তারা এই ম্যাচটায় টিকি টাকা কিলার হিসেবে খেলতে হবে। টিকি টাকার কিলার স্ট্র্যাটেজির মানে প্লেয়ার হলো অ্যাকচুয়ালি এনজো ফার্নান্দেজ এবং ম্যাকালিস্টার, কিছুটা পারাদেস। টিকি টাকার যে স্ট্র্যাটেজিটা চলে সেটা হচ্ছে কুইক ট্রানজিশনাল মুভমেন্ট। ওই যে অলমোর রানটা ট্র্যাক করা যায়নি, সে ভেতরে চলে এসেছে, ইনসাইড চ্যানেল ধরে দৌড়াবে। কিন্তু টিকি টাকার কিলার হলো ফিজিক্যাল ফুটবল, ট্র্যাকিং, ম্যান টু ম্যান মার্কিং। তো এই কাজটা আসলে ম্যাকালিস্টার এবং এনজো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুবাদে ওরা এই কাজটা খুব ভালো পারে। এবং বার্সেলোনা চেলসির একটা দেখায় এনজো ফার্নান্দেজ মানে ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার অন দ্য পিচ। আসলে ওই দেখায় আসলে বার্সেলোনা চেলসির কাছে গত সিজনে চ্যাম্পিয়ন্স লিগে হেরেছিল, যেই চেলসি একেবারেই ছন্ন ছাড়া। তো সেক্ষেত্রে আর্জেন্টিনার স্ট্রেংথ হলো আর্জেন্টিনার ফিজিক্যাল মিডফিল্ড, আর স্পেনের স্ট্রেংথ হলো ধৈর্য এবং প্ল্যানিং ধরে নিজেদের প্ল্যানে একেবারে শেষ পর্যন্ত খেলে যাওয়া। এখানে আজকের সময় ফুরিয়ে এসেছে। আজকের ম্যাচের স্কোর লাইন কি হতে পারে ফ্রান্স এবং ইংল্যান্ডের খেলায়? 3-1 3-1 ফ্রান্স। দেখা যাক, অপেক্ষা রইলাম। কালকে আবারও নিশ্চয়ই আপনার সাথে দেখা হবে। আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কণা, ফিরছি আপনার কাছে। আমাদের সঙ্গে বিপ্লব দা আছেন। আমি বিপ্লব দার কাছে হাবিব ভাইয়ের কথা রেশ ধরেই একটু আসতে চাই। স্পেনকে যে কোচ বিশ্বকাপ জিতিয়েছেন দেল বস্ক, তিনি কিন্তু আজকে একটা কথা বলেছেন যে ফাইনালে কিন্তু আর্জেন্টিনা বিপজ্জনক, এবং সেই বিপজ্জনক কেন সেটা দুটো কারণ তিনি বলেছেন। একটা হচ্ছে আনপ্রেডিক্টেবল তারা, কারণ 85 মিনিটের পরও তারা এসে 2 গোল দিয়ে দিচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে অভিজ্ঞতা। আমরা দেখেছি যে দিবালা এবং ডিমারিয়া বাদ দিলে পুরো গত বিশ্বকাপ যারা খেলেছে সেই টিমটাই এখানে এসেছে। আমরা ভাবতেও পারি যে 2022-এর বিশ্বকাপ জেতার রেসটাই মনে হচ্ছে 2026-এ রয়েছে। কি বলবেন? থ্যাংক ইউ। আমার কাছে যেটা মনে হয় যে একটা কথা বলেছে যে অভিজ্ঞতা, অবশ্যই এখানে অভিজ্ঞতা একটা অনেক বড় ফ্যাক্টর। আপনি যদি দেখেন ওভারঅল এইজের কথা বলি এবং ম্যাচ বাই ম্যাচের কথা বলি, যে ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলোয়াড় যদি দেখি, এখানে আর্জেন্টিনা অনেক বেশি। তবে ফাইনাল জিতার মতো তাদের যে একটা দল, সেটা কিন্তু আর্জেন্টিনা আছে। তবে এখানে আবারও আমাদের দেখতে হবে সেই মেসি ম্যাজিক। মেসি যদি কিছু না করে তাহলে আমাদের কাছে মনে হয় যে একদম আর্জেন্টিনা কে করবে তার কনফিডেন্স পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ দেখেন, প্রায় 65-এর পর থেকে আর্জেন্টিনার একরকম চরিত্র, এবং 65-এর আগের চরিত্র যদি দেখি, টোটালি আর্জেন্টিনা কিন্তু বলটা নিজেদের নিয়ন্ত্রণে রেখে, এনার্জিটা নিজেদের কাছে রেখে খেলা শুরু করে। সো আমার মনে হয় যে এখানে আর্জেন্টিনার সবচেয়ে বড় জিনিস যে এইজের একটা কথা বললাম, যে হয়তো স্কলনির একটা পরিকল্পনা যে আমরা 65 থেকে শুরু করব, অপোনেন্টকে সুযোগ না দেওয়া, এবং যেটা অ্যাগ্রেসিভ ফুটবল সেটাই খেলে আর্জেন্টিনা, এবং ডেসপারেটলি খেলে, এবং এই বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ জিতে আসছে ডিউ টু এই ফাইনাল স্টেজ পর্যন্ত। এই একটা পরিকল্পনা আমার কাছে মনে হয় যেটা স্কলনির সবচেয়ে মাস্টার মাইন্ড ছিল। এবং চেঞ্জিংগুলো যদি দেখেন, আমার কাছে মনে হয় প্রত্যেকটা চেঞ্জিং ছিল একদম পারফেক্ট চেঞ্জিং, যেখানে যেই নেমেছে সেই কিন্তু গোল করে বের করেছে অথবা ভালো একটা অ্যাসিস্ট করেছে সেখান থেকে। তো আমার মনে হয় যে এখানে অবশ্যই আমি স্কলেনির কথা বলবো, ওনার পরিকল্পনায় অবশ্যই লাফ্লুয়েন্তের কথাও আরেকটা বার বলবো, যে উনি কিন্তু এই টিমটার সাথে অনেক দিন আছে। 2017-তে কিন্তু যেই মানুষটা 3rd ডিভিশন থেকে বরখাস্ত হয়েছেন, তার হাতে এখন ওয়ার্ল্ড কাপের খুব কাছে চলে এসেছেন, এর মধ্যে অনেকগুলো চ্যাম্পিয়ন আছে। সো আমার মনে হয় যে এই দলটাকে উনি লাস্ট 4 বছর কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু সাজিয়ে এনেছেন। তার স্বপ্নের যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা খুব কাছে। তো আমার মনে হয় যে এই জায়গায় স্পেনের যে পরিকল্পনা, এবং তাদের যদি দেখেন অ্যানালাইজ, প্রত্যেকটা বিশ্বকাপে যে দলগুলো এসেছে 48টা দেশের মধ্যে, তার মধ্যে বেস্ট অ্যানালাইজড করে হলো আপনার স্পেন টিম, এবং তাদের অসাধারণ অ্যানালাইজড আছে, যে অপোনেন্টকে নিয়ে অ্যানালাইজ করতে পারে, এবং তাদের শক্তি এবং তারা কখন কি করতে পারে, কোন খেলোয়াড়টার কি, প্রত্যেকটা জিনিস তারা অ্যানালাইজ করে। আপনি যদি ফ্রান্সের সাথে ম্যাচটা দেখেন, ফ্রান্সকে কোনো সুযোগ দেয় না, যেই টিম এত অ্যাগ্রেসিভ, অন্য দলকে পাত্তাই দেয়নি, সেই দলকে একদম পুরো আমার মনে হয়েছে যে পিছিয়ে পিছিয়ে ঘুরেছে। সো এখানে আমি মনে করবো যে লাফুয়েন্তের একটা যে মাস্টার মাইন্ড স্ট্রোক থাকবে এই ফাইনালে, আমার মনে হয় সেটার অপেক্ষায় আমরা দেখতে হবে সবাইকে। টেলিভিশনে যারা দেখছেন তাদের জন্য প্রতিদিন একটা কুইজ থাকে আমাদের। আজকের প্রশ্ন হচ্ছে 2022 বিশ্বকাপে 3য় স্থান অধিকারী দল কোনটি? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে ফ্রান্স, মরক্কো, ক্রোয়েশিয়া, ব্রাজিল। আর উত্তর কোথায় দিতে হবে আপনারা জানেন। আশা করি আপনারা সেখানে আপনাদের সঠিক উত্তরগুলো জানিয়ে দেবেন।
মানজুর, আমরা গতকালকের প্রশ্নের বিজয়ীর নাম ঘোষণা করতে চাই। গতকাল অনলাইন কুইজ বিজয়ী হয়েছেন দিনাজপুর থেকে কুরবান। আপনাকে অভিনন্দন এবং চ্যানেল 24 এর পক্ষ থেকে আপনার জন্য আকর্ষণীয় গিফট থাকছে। আমাদের ফ্যান জোন আছে, ফ্যান জোনের কাছে একটু যেতে চাই। আমি আপনার কাছে একটু যেতে চাই, মেসি প্রতি আসলে ভালোবাসাটা কতটা আসলে কাজ করে? যখন আর্জেন্টিনা খেলা দেখেন, মেসি পারফর্ম না করলে কি একটু মনে হয় যে মেসির গোল হলো না, এরকম মনে হয়? আচ্ছা, যেটা সত্যি কথা বলতে, মেসি এমন একটা প্লেয়ার, আমাদের যেই প্রজন্ম, আমাদেরকে রাত জেগে খেলা দেখার মানে যেই বিষয়টা, এটা সম্ভবত মেসির কারণেই হয়েছে। মেসি পরবর্তী সময়ে এটা হবে কিনা আমরা জানি না। আর দ্বিতীয় কথা যেটা, মেসির প্রতি যেহেতু অনেক বেশি ভালোবাসা, মেসি যদি একটু খারাপ খেলে অবশ্যই খারাপ লাগতে থাকে, কিন্তু একটা ভরসা থাকে মেসি গোল করতে না পারলেও গোল করাবে। আর্জেন্টিনা টিমকে নিয়ে আমরা যতটা না বেশি অস্থিরতা আমাদের মধ্যে কাজ করে, তার চেয়ে অনেক গুণ বেশি মেসির মধ্যেই কাজ করে। দলকে কামব্যাক করানোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মেসি তার কাজটা ঠিকভাবেই করে নেয় বা করে দেয়। আমি একটু সুমনের কাছে জানতে চাই, আপনারা তো সবাই হচ্ছে আর্জেন্টিনা ফ্যান, বন্ধু বান্ধবের মধ্যে ব্রাজিল ফ্যান তো নিশ্চয়ই অনেক আছে। তাদের সাথে এখন আসলে আপনারা কিভাবে, তাদের মন মানসিকতা কেমন? তারা কি প্রতিবারই তাদের জার্সি টার্সি চেঞ্জ করছে, বা আপনাদের সাথে তাদের সম্পর্ক এখন কেমন আছে? আচ্ছা, আমরা যে এলাকায় থাকি, আমাদের এই এলাকার মধ্যে সবচেয়ে কম পার্টিসিপেটর হচ্ছে এখন ব্রাজিলের। এর কারণ হচ্ছে তারা প্রত্যেক দিনই হচ্ছে তাদের দল চেঞ্জ করছে। সো তারা কখনো আসছে ফ্রান্স হয়ে, কখনো আসতেছে ব্রাজিল হয়ে। সো এই জন্য এখন আসলে ব্রাজিলের সংখ্যা কতটুকু এটা বলা খুব মুশকিল। কারণ মানজুর ভাই, ব্রাজিলের কি ফ্যান কমছে নাকি বাংলাদেশে? নিঃসন্দেহে, কারণ মেসির কারণে তো আমার মনে হয় প্রতিনিয়ত আর্জেন্টিনার ফ্যানের সংখ্যা বেড়েছে, এবং আরেকটা যদি বিশ্বকাপ যোগ হয় সেই সংখ্যা নিশ্চয়ই আরো বাড়বে। আমরাও আশা করি। বিপ্লব ভাই, এক কথা আসলে জানতে চাই যে আপনি যেহেতু নিজেও একজন গোলরক্ষক ছিলেন, এই বিশ্বকাপে কার গোলরক্ষক হিসেবে কার পারফরমেন্স আপনার সবচেয়ে বেস্ট মনে হচ্ছে? উনাই সিমিওনের যদি বলি, অসাধারণ পারফরমেন্স আপনি যদি দেখেন, এবং এখন পর্যন্ত একটা গোল কনসিড করেছে, সো অবশ্যই তাকে দিতে হবে। হ্যাঁ, আপনি ভজিনার কথা আপনি যদি বলেন, এটা এক্সট্রা অর্ডিনারি খেলেছে এই ওয়ার্ল্ড কাপে, তাকে যদি এক পাশে রাখেন, আপনারা অবশ্যই ফাইনাল পর্যন্ত যদি আনার পিছনে যার অনেক অবদান আছে, ডিফেন্সকে লিডিং দেওয়া, সে গোলরক্ষক উনাই সিমন। অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা আপনাকে এবং আমাদের ফ্যানজোনের সকলকে আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, আলটিমেট ওয়ার্ল্ড কাপের আয়োজনের স্পন্সর আইগাস ইউনাইটেড এলপিজি। আইগাস ইউনাইটেড এলপিজি শুধু ওজনে সঠিকই নয়, নিশ্চিত করে গ্যাসের সঠিক প্রেসারও। রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো নিরাপদ ও নির্ভরযোগ্য গ্যাস সরবরাহ। বাসাবাড়ির পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল বাল্ক গ্যাসের জন্য আইগাস ইউনাইটেড একটি নির্ভরযোগ্য সমাধান। এবং আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। আইগাস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। কাল নিশ্চয়ই আবারও দেখা হবে।